কিরে, কত বছর বয়স হলো তোর? বয়সের সাথে সাথে তুইও কত বড় হয়ে গেছিস। তোর তো এবার দেখার মতো ফলন হয়েছে রে। কত কত আম ঝুলছে পাতার ফাঁকে ফাঁকে। কত লোক তোর কাছে আসে, আর আমাকে দেখ, তোর চেয়ে কত ছোট হয়েও আমি কেমন বুড়ো হয়ে গেছি। আমার কাছে কেউ আসে না। আসলে তুই তো ছায়া দিতে পারিস, ফল দিতে পারিস, আমি তো কিছুই দিতে পারি না। আমিও যদি মানুষ না হয়ে আম গাছ হতাম। দাদু, তুমি আবার এখানে? তোমাকে না কত করে বলেছি তুমি বাড়ি থেকে কোথাও বের হবে না। তুমি তো হাঁটতে পারো না। শেষে তোমার কিছু হলে গ্রামের লোকেরা আমাকে ভালো মন্দ দু চার কথা শুনিয়ে দেবে, বুঝলে? লোকের কথায় কি যায় আসে? সব কথা কানে না তুললেই তো পারিস। তোকে নিয়ে তো আমার কোনো অভিযোগ নেই, বরং তোকে নিয়ে আমার গর্ব হয় রে। কিসের গর্ব হয়? আমি হলাম সামান্য এক মাঝি, নুন আনতে পান্তা ফুরায় আমার। আমাকে নিয়ে তোমার কিসের এত গর্ব বলো তো? হবে না কেন? আজকাল তো কত কি দেখছি আমি। ছেলে বউরা বুড়ো মা বাবাকে বোঝা মনে করে তাড়িয়ে দেয়, আর তুই নাতি হয়েও আমার দায়িত্ব নিয়ে কোনো অবহেলা করিস না। গর্ব হবে না? তোর জন্য সত্যি আমি গর্বিত রে। হয়েছে হয়েছে, এসব বলে কি হবে? বাপ মা ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছ, তুমি না খেয়ে আমাকে খাইয়েছ। তোমার ঋণ তো আমি আমার পুরো জীবন দিলেও শেষ করতে পারবো না গো। তুমি কি আজও গাছে পানি দিতে এসেছ? একটা দিনও কি পানি না দিলে তোমার খাবার হজম হয় না? সেই ছোটবেলা থেকে দেখছি তুমি নিয়ম করে আম গাছের গোড়ায় পানি দাও। খেতে না দিলেও বাজবে কেমন করে? পানি তোর খাবার। কত লোকের প্রাণ বাঁচায় একটা গাছ, বলতো? আচ্ছা হয়েছে, আজ কত রোদ তুমি দেখেছো? চলো চলো, তোমাকে বাড়িতে রেখে আসি, চলো। না রে সুরজ মিয়া, না। আমি এখানে আম গাছটার কাছে একটু বসে থাকি। কিছুক্ষণ পর আমি একাই ঘরে ফিরে যাব রে। আমার আর কত বয়স? এই আম গাছটার সমান তো নয়। তুই তোর কাজে যা, পারে দেরি হয়ে যাবে। যা যা, জলদি যা। প্রতিদিন কেন যে তুমি এই আম গাছটার কাছে আসো কে জানে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি এখন যাই। তবে বেশি দেরি করো না কিন্তু, কেমন? ঠিক আছে, ঠিক আছে। নৌকায় বসে অপেক্ষা করতে করতেই যদি দিন কেটে যায়, তাহলে আর রোজগার করে ঘরে ফিরবো কখন? ঘরে গিয়ে আবার রান্না করতে হবে। দাদুকে ডেকে আনলে ভালো হতো, নদীর ঠান্ডা পানিতে ভালো করে স্নান করিয়ে দেওয়া যেত। আপনি কে? কোথাও যাবেন? না ভাই, আমি কোথাও যাব না। আমি মনির। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, ওই দিকে আমার ঘর, আর নদীতে নৌকা চালাই আমি। আমার নাম সবুজ মিয়া। কিন্তু আপনি এখানে? আসলে আপনাকে আগে তো কখনো দেখিনি। দেখবেন কি করে? আমি শহর থেকে এসেছি। আসলে এই নদী ভাঙনের কারণে অনেক গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, আর নয়তো বন্যায় ভরাডুবি হচ্ছে। তাই আমাকে পাঠানো হয়েছে। এখানে একটা বাঁধের ব্যবস্থা করতে হবে। ও, কিন্তু বাঁধ থেকে আমাদের কি লাভ হবে? আপনার গ্রামে বন্যার পানি প্রবেশ করতে পারবে না, নদী ভাঙনও আটকানো যাবে, কারও কোনো ক্ষতি হবে না। তা বেশ, তবে কবে থেকে বাঁধের কাজ শুরু হবে? আগামী মাসের মধ্যেই কাজ শুরু হবে। কিন্তু সমস্যা হলো নদীর পাড়ের ওই আম গাছ নিয়ে। বাঁধ তৈরি করার জন্য ওই আম গাছটিকে কেটে ফেলতে হবে। আমি আসলে এই গাছটির মালিককে খুঁজছি। গাছের মালিক? হ্যাঁ, ওই গাছটি যে লাগিয়েছে। আর সে না হলেও তার পরিবারের কোনো সদস্য আছে তো, তার অনুমতি লাগবে।
নয়তো সরকারি এটা নিয়ে নেবে। কিন্তু এই গাছের মালিককে সেটা তো মনে হয় গ্রামের কেউই জানে না। কেউ জানে না? আজব তো, এত বড় একটা আম গাছ চোখের সামনে বড় হলো, আর আপনি বলছেন কেউ জানে না। আমি বরং গ্রামটা ঘুরে দেখি, কেউ না কেউ নিশ্চয়ই জানে। এই গাছটা ওরা কেটে দেবে? গাছ তো কারো ক্ষতি করে না, তাহলে গাছটিকে কেন কেটে দেবে ওরা? বাপরে, এত গরম! সূর্য যেন মাথার ওপরে নেমে এসেছে। এমন দিনে অফিস থেকে কেন যে আমাকে গ্রামে ভাত তৈরি করতে পাঠালো কে জানে। তারপরেও আবার উটকো কাঁধে চেপে বসেছে গুরু দায়িত্ব। কে কে ওখানে? আমি শহর থেকে এসেছি। বাড়িতে কেউ আছে? একটু কথা বলার ছিল। আমার বাবা তো কাজে গেছে, আপনি আমাকেই বলতে পারেন। আমি গ্রামের প্রায় সকলের বাড়িতে গিয়েছি। গ্রামের শেষ বাড়ি এটি। বলছিলাম যে নদীর পাড়ের আম গাছটি কি আপনাদের? কেন বলুন তো, কি হয়েছে? আসলে নদীর পাড়ে ওই আম গাছটা কাটতে হবে, তাই অনুমতি নেওয়ার জন্য গাছের মালিককে খুঁজছি। গাছটি তো কারো কোনো ক্ষতি করছে না, তাহলে কেন কাটতে হবে? গতকালের সাক্ষী ওই আম গাছটা। প্রতি বছর গাছে এত আম ফলে, সে গ্রামের প্রত্যেকেই সে আম খায়, তাহলে কেন? আপনাকে সব বলা সম্ভব নয়। কাল লোকজন আসবে গাছ কাটতে, তারপর শুরু হবে বাঁধের কাজ। আর যদি আমরা পুরনো আম গাছটি কাটতে না দিই, তখন কি বাঁধের নির্মাণ কাজ বন্ধ থাকবে? বন্ধ হবে না, তবে যে বা যারা সরকারি কাজে বাধা দেবে তাদের স্থান হবে স্ত্রী ঘরে। স্ত্রী ঘর মানে জানেন তো? গ্রামের মানুষ কি আগের মতো আর অত বোকা শোকা ভাববেন না শহুরে বাবু। দিনকাল বদলে গেছে, আমরাও জানি কি করে মাথা উঁচু করে বাঁচতে হয়। মালিক যখন নেই তখন আর কোনো বাধা নেই। চলি খুকি, কেমন? আমার নাম বিধি, আর আমি কোনো বাচ্চা নই। আমাদের গ্রামের ঐতিহ্য ওই নদীর পাড়ের আম গাছটা, আমরা ওটা কিছুতেই কাটতে দেব না। এখনো অবধি কিন্তু কেউ আমার কাজে বাধা দেয়নি। সময় আসতে দিন, প্রয়োজনে সবাইকে এক করে বিদ্রোহ ঘোষণা করব, দেখি জয় কাদের হয়। ওহ, অসহ্য গরমের জ্বালায় জীবন শেষ। এই মেয়েটার কথাই যেন আরো রাগ বেড়ে গেল। আমিও দেখব ওই আম গাছ কি করে টিকে থাকে। কি বাবু সাহেব, আপনার কাজ হলো? এই প্রকাণ্ড গাছটার মালিককে? মালিককে পাওয়া যায়নি, তবে গাছটা কাটতে হবে, এটাই শেষ কথা। একটা মেয়ে। মেয়ে? কোন মেয়ে? কোনো মেয়ে নয়। শোনো, তুমি শহরের ঘাটে আমাকে নামিয়ে দিয়ে আসতে পারবে? তোমাকে মোটা টাকা বকশিশ দেব। আপনাকে রেখে আসতে পারবো, তবে যা ভাড়া তাই দেবেন, কেমন? বকশিশ দিতে হবে না। আমাদের আবার এসবে অভ্যেস নেই। আসুন আসুন আসুন, নৌকায় চড়ে বসুন। সুরজটা মনে হয় আজ অনেক দূরে গেছে। এত বেলা হয়ে গেল, এখনো তো খাবার খেতে এলো না। ওই ওই দেখো না, পানিও তো নেই বললেই চলে। ছেলেটাকে কত করে বলি বাড়িতে একটা ভালো বউ নিয়ে আয়, তা কে শোনে আমার কথা? কে শোনে আমার কথা? এই গরমে ঘরে বসে কি করছো দাদু? বাইরে বসলেও তো গায়ে একটু হাওয়া লাগে। কে? বিথি এলি? আমি ছাড়া তোমাদের বাড়িতে আর কে আসে শুনি? একা একা বসে আছো কেন? তা তোমার সাথী কোথায়? কি জানি, এখনো তো ফেরেনি। কেন রে, কোনো দরকার? আমাকে বলতে পারিস কিন্তু। তোমাকে দিয়ে হবে না দাদু,
জরুরি দরকার আছে। তা সে যখন ফেরেনি, তাহলে তোমারও তো স্নান খাওয়া কিছুই হয়নি, তাই না? না, জানি বিথি, ঘরে খাওয়ার পানিও নেই, আর কিছু রান্নাও হয়নি। তুই চিন্তা করিস না, চিড়ে গুড় আছে, ও দিয়ে ঠিক চলে যাবে। তুই শুধু কষ্ট করে একটু পানি এনে দিবি আমাকে। থাক থাক, আমি রান্না করেছি, পানি আর খাবার দুটোই নিয়ে এসেছি। তোমাদের নিয়ে আর পারি না বাপু। তোমার ওই সুরজকে বিয়ে কেন দাও না? বিয়ে তো দিতেই চাই, কিন্তু তোর বাবাই তো রাজি হচ্ছে না। তার পরিবার চাই, অনেক ভাই বোন মা বাবা আছে, এমন একটি পরিবারে সে তোর বিয়ে দিতে চায়। আর আমি সুরজকে এই হাতে বড় করেছি, ও মুখে না বললে ওর মনের কথা আমি ঠিকই বুঝতে পারি। তুমিও না দাদু, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। তোর বাবা জানলে রাগ করবে বুবু। তুই আমাদের বাড়িতে আসিস, এটা তোর বাবা চায় না রে। তুমি ওসব নিয়ে ভেবো না তো। বাবা আজ পাশের গ্রামে গেছে, ফিরতে সন্ধে হবে। এইটুকু পথ, আর এই গরমে রোদের তাপে হাঁপিয়ে গেছি। ভাগ্যি সেখানে গাছটি ছিল, নয়তো কোথায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নিতাম বলো তো। এই গাছটা কিছুতেই কাটতে দেব না, দরকার পড়লে সব গ্রামবাসীকে একত্র করে ফেলবো। কিন্তু এই গাছটিকে, এটাকে আমরা কিছুতেই হারাতে দেব না। এই ভর দুপুরে তোমাকে কি ভূতে পেল নাকি? একা একা কার সাথে কথা বলছো? অবশ্য আমার দাদুও একা একা কথা বলে, এই আম গাছটার সাথে। এই ভর দুপুরে বাজার নিয়ে ঘরে ফিরলে খাবে কখন? একজনকে নিয়ে শহরে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। শুনেছ গ্রামে নাকি বাঁধ হবে গো, প্রতি বছরের মতো। আর বন্যা নিয়ে ভাবতে হবে না আমাদের, বুঝলে? একটা খারাপ খবরও আছে। এই আম গাছটা, এই গাছটা নাকি আর থাকবে না, কেটে ফেলবে। মালিক না থাকলে তার সম্পদের কোনো দাম নেই, বুঝলে? গ্রামের সবচেয়ে পুরনো গাছ, এটাও আর থাকবে না। মালিক না থাকলেও তো আমরা গ্রামবাসীরা এর মালিক হব, তবু এই গাছটা কাটতে দেব না। পুরো গ্রামবাসীর সাথে আমি কথা বলেছি, সবাই ঋণী এই গাছের কাছে। নদীতে কাজ করতে আসা প্রত্যেকটি মানুষ এখানে বিশ্রাম নেয়। গাছটি আমাদের ছায়া দেয়, বাতাস দেয়, ফলও দেয়। এটাকে আমরা হারিয়ে যেতে দেব না। সরকারের লোকরা, আমাদের কি জোর আছে বলতো? মনে জোর থাকলেই হবে। ছোট থেকে বড় হলাম এই গাছটার সাথে, গাছের নিচে খেলা করতাম। তুমি আর আমি কত কথা বলেছি এখানে বলো, কত গল্প করেছি আমরা। আমরা বৃদ্ধ হব এই গাছের নিচে। ডাঙায় বাস করে বাঘের সাথে লড়াই করে কি হবে? ওদের ইচ্ছে করুক না। তাছাড়া কদিন বাদে তুমিও তো গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবে। শুনলাম তোমার বাবা নাকি পাত্র দেখছে। আমি আমি কোনো কথাই শুনতে চাই না। তুমি শুধু বলো আমাকে, তুমি আমার পাশে আসো কি না। না বলি কি করে? আমি তো তোমার পাশেই থাকতে চাই। যাও বাড়ি যাও, আমি পানি নিয়ে আসছি। আমাদের পানির কলসি তোমার হাতে? সে অনেক কথা, তুমি পানি নিয়ে এসো, আমি রান্নার আয়োজন করছি। কি রে বুবু, তুই এলি? কখন থেকে চিড়ে গুড় নিয়ে অপেক্ষা করছি। আয় আয়, তুইও একটু খেয়ে নে। বললি তো তোর ঘরে বাবা নেই, একা একা হয়তো তোর খাওয়াও হয়নি। চিড়ে গুড়টুকু তুলে রাখো তো দাদু, তোমার ঘরে যখন খাবো তখন মাছ ভাতে খাবো। এই দেখো, তোমার নাতি আমার হাতে দিয়ে পাঠালো। আমি এগুলো বরং রান্নার ব্যবস্থা করি দাদু। বেশ তো, যা তাড়াতাড়ি রান্না করে নিয়ে আয়, খিদেই পেটটা জ্বলছে, বুঝলি? তুমি একটু বসো, দেখো কত তাড়াতাড়ি তোমাকে খাবার খেতে দিচ্ছি। ভাত, আলু সেদ্ধ আর মাছ ভেজে দিচ্ছি। মাছের তেল দিয়ে কটা ভাত খেয়ে দেখো। প্রতিদিন কি এত মাছ সবজি খাও কে জানে। আহ,
মাছের তেল? আগে নদীতে জাল ফেলে বড় বড় মাছ তুলে আনতাম রে। সুরুজের বাবা আম গাছটার নিচে বসে খেলা করত, ওর হাতে বড় বড় মাছ ঘরে পাঠিয়ে দিতাম। তোদের ঠাকুমা মাছ ভাজা আর মাছের তেল দিয়ে গরম ভাত দিয়ে যেত। কত গ্রীষ্মের দুপুর যে এই আম গাছটার নিচে বসে ভাত খেয়েছি, ঘুমিয়েছি, তার কোনো শেষ নেই। ওই আম গাছটা যেন আমাদের সবার জীবনের সাথে জড়িয়ে আছে, কিন্তু গাছটার যে কি হবে? কি হবে? গাছটার কি হবে? ও কিছু না, তুমি আবারও চিন্তা করছো? একটু বসো, আমি যাই তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিই। তা এতক্ষণ পর তোমার ঘরে ফেরার সময় হলো নাকি? তুমি কখন এলে বাবা? অনেকক্ষণ হলো এসেছি। তোমাকে একটা কথা সরাসরি বলছি বিথি, তুমি আর সুরজের বাড়িতে যাবে না, আর ওদের সাথে আর কখনো কথাও বলবে না। আমাকে গ্রামের সবার সাথে চলতে হয়। লোকেরা তোমার ও বাড়িতে যাওয়া ভালো চোখে দেখে না, বুঝলে? আমি না খেয়ে থাকলে তো কেউ আমার খোঁজ করতে আসে না বাবা। তাহলে আমি অন্যায় কাজ না করলেও আমাকে নিয়ে কারো সমালোচনা আমি কেন শুনবো বলো? আমি বড় হয়েছি, আমি ভালো মন্দের বিচার করতে পারি বাবা। মুখে মুখে তর্ক করো না বিথি। আমি তোমার বিয়ে যেখানে দেব, তোমার বিয়ে সেখানেই হবে। আর এ কথাটি তুমি মনে রেখো। ও হ্যাঁ, আর নদীর পাড়ের আম গাছ কাটা নিয়ে তোমার এত বাড়াবাড়ি করা ঠিক না। তুমি একটি মেয়ে, বুঝলে? গ্রামে অনেক মানুষ আছে, যা ভালো হয় তারা করবে। আমিও তো গ্রামেরই মানুষ, আমি তোমার অবাধ্য মেয়ে নই, কিন্তু ঠিক আর ভুলের বিচার তো করতে পারি বাবা। কেউ কিছু বলছে না বলে আমিও কি চুপ করে থাকবো নাকি? শোনো বিথি, আমরা খেটে খাওয়া মানুষ। নদীতে বাঁধ হোক বা সেতু তৈরি হোক, তাতে আমাদের কি? তেমনি করে একটা গাছ লাগানো হোক বা কাটা হোক, তাতেও আমাদের কিচ্ছু যায় আসে না। তা বলে অন্যায় দেখলেও চুপ করে থাকবো বাবা? প্রতিদিন কত গাছ কাটা হচ্ছে, আর এমনি চলতে থাকলে তো একদিন আর পৃথিবীতে গাছই থাকবে না, পাখিরাও থাকবে না, হাওয়াও বইবে না বাবা, বৃষ্টিও হবে না। আর তখন তখন মানুষ কি করে বাঁচবে বলো? সবার চললে আমাদেরও চলবে। তুমি কিন্তু এসব নিয়ে কোনো তর্ক করবে না, আমি বলে দিলাম। আমি তো যাবই গাছটা কাটা আটকাতে। আমি চাইবো আমার পাশে তুমিও থাকবে বাবা। তুমি মুখ হাত ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। দাদু, তুমি আজও গাছে পানি দিচ্ছ? তুমি জানো না আজ গাছটি কাটতে শহর থেকে লোক আসবে? শহর থেকে লোক আসবে কেন? আর এই গাছ কেন কাটবে ওরা, বলতো? নদীতে বাঁধ হবে, তাই তো গাছটি কেটে দেবে। ওরা তো গতকাল গাছের প্রকৃত মালিককে খুঁজতে এসেছিল, কাউকে না পেয়ে শুনলাম ওরাই কেটে নিয়ে যাবে গাছ। গাছটি এখানে লাগিয়েছিল আমার দাদু। আমার বাবা তখন খুব ছোট। বাবা প্রতিদিন গাছের নিচে পানি দিত, তাই তো আমিও প্রতিদিন গাছের নিচে পানি দেই। মনে হয় গাছটার আশেপাশে আমার বাবা আছে, আমার বাবা আমাকে দেখছে। তার মানে তো গাছটার প্রকৃত মালিক আমরা। গাছটি বিক্রির টাকা তাহলে আমরা পাবো, অনেক টাকাও তো পাওয়া যাবে তাহলে। টাকার চিন্তা করছিস তুই দাদু ভাই? একটা গাছ হলো প্রকৃতির প্রাণ। গাছ না থাকলে হাওয়া থাকবে না, হাওয়া না বইলে মানুষ বাঁচবে কেমন করে? সবাই তো গাছ কেটে দিয়েই দায়মুক্ত হচ্ছে, কিন্তু গাছ তো রোপণ করছে না। সবাই যদি নিজেদের স্বার্থ দেখি, তাহলে এই পৃথিবীর কি হবে বলতো? আমরা এই গাছ কিছুতেই কাটতে দেব না দাদু, তুমি ঠিকই বলেছ। সবার জন্য কিছু করতে পারি আর না পারি,
কিন্তু প্রকৃতির জন্য গাছ লাগিয়ে সবার উপকার করতে হবে। এ কি, আপনারা সকলে গাছের নিচে জড়ো হয়েছেন? আমরা এই আম গাছটি কাটতে দেব না। এটি গ্রামের ঐতিহ্য ধরে রেখেছে। এই গাছটি রেখেই বাঁধের কাজ করুন, কেমন? না 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 না, গাছটি কাটতে হবে। বাঁধ হবে, তার জন্য বিস্তর জায়গা লাগবে। মুখের কথা আর সবাই এক হলেই তো হলো না। আমরা না বুঝলেও আপনি নিশ্চয়ই একটা উপায় বের করতে পারবেন। আর নদী তো ওদিকটায়, এত দূরে সামান্য একটা গাছ, ওর কারণে তার কোনো ক্ষতি হচ্ছে না। এই গাছের মালিক সরকার, আর সরকার চায় না এই গাছটি থাক। গাছের আবার মালিক কি? গাছ তো প্রকৃতির দান। তবে এই গাছ আমার দাদা নিজের হাতে লাগিয়েছে, আমার বাবা, এমনকি আমিও এই গাছটির দেখাশোনা করি। তাহলে কি আমরা এখন এই গাছটির মালিক? যদি তোমার ভাষায় তাই হয়, তাহলে আমি বা গ্রামের কেউ এই গাছটি কাটতে দেবে না, বলে দিলাম। আপনার গাছ? তাহলে তো আর আমার আপনার কথার বাইরে কথা বলা ঠিক হবে না। বেশ, বাঁধের নকশা সেভাবেই তৈরি হবে, যাতে গাছটি অক্ষত থাকে। বাহ, এ তো দারুণ ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ। এই গ্রামের মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে। এমন কোনো ব্যাপার নয়, আমি তো আমার কাজ করতে এসেছি। কিছুদিনের মধ্যেই বাঁধের কাজ শুরু হবে। আজ তবে আমি আসি। আসুন আসুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি, কেমন? আসুন। ও বাবা, বাবা, আমাকে দুটো কাঁচা আম পেড়ে দাও না। বাড়ি গিয়ে তুমি আর আমি ঝাল করে মেখে খাবো। দাঁড়া মা, এখনই পেরে দিচ্ছি, দাঁড়া। যাক, তোকে তবু বাঁচাতে পারলাম। তুই এমনই থাক, আর আরো পরিণত হ। কি হয়েছেটা কি? কি এত ভাবছো? কবিরাজ কি বললো? ভালো না, দাদুকে সারাতে অনেক টাকা লাগবে। আর এই গরমের জন্য নদীতে পারাপারও কম। নৌকা চালিয়ে আমি এত টাকা কোথায় পাবো বলো তো? একটা ভালো ব্যাপারী দেখে আম গাছের সব কটা আম বিক্রি করে দাও, দেখবে ভালো আম পাওয়া যাবে। ভালো বলেছ, কিন্তু দাদু এতে রাজি হবে না। সে চিরকাল সবাইকে এই আম ইচ্ছে মতো খেতে দিয়েছে। আর গ্রামের সকলে কত আনন্দ করে এই গাছের আম খায় বলো তো? এক বছর আম না খেলে কি হবে? আগে তো জীবন। গ্রামের কেউ কিচ্ছু মনে করবে না। দরকার পড়লে সবার সাথে আমি কথা বলবো। কিন্তু তাতে কি কাজের কাজ হবে? কটা টাকাই বা হবে? কত আম দেখেছো? তুমি দেখো, দাদু এই টাকাতেই সেরে উঠবে। তুই তো আজ খুব খুশি, বল? আমি তোকে পানি দিতাম, আর তুই তো আমার জীবনটাই ফিরিয়ে দিলি। তুই সত্যি প্রকৃত বন্ধু রে। বাবা, এত সকালে কোথায় যাচ্ছ? শহরে যাচ্ছি, কাজের কিছু জিনিসপত্র কিনতে হবে। তোমার সাথে আমার একটু কথা ছিল, তোমার কি সময় হবে? আপনি কি বলতে চান সেটা আমি অনুমান করতে পারি। শোনেন মুরব্বী, তেলে আর জলে কখনো মিশ খায় না। আমি আমার একমাত্র মেয়েকে তো নদীর জলে ভাসিয়ে দিতে পারি না, তাই না? এমন কথা কেন বলছো? বিথি বড্ড লক্ষ্মী মেয়ে, ও আমার সংসারকে গুছিয়ে রাখবে। আমার ফুপুকেও তো আপনার সংসারে পাঠিয়েছিল আমার বাবা, বড্ড সাধ নিয়ে। জীবনে সে কি পেয়েছে বলতে পারেন? আপনার সংসারে এসে সে কেবল সবার জন্য করে গিয়েছে।
শেষে বিনা চিকিৎসায় সে মারা গেছে। তার যে অত বড় অসুখ সে তো কোনোদিন জানতেও দেয়নি। আর সংসারে সে যে অসুখী ছিল এমন তো কিছু নয়। তার আমি কি জানি, আমি তখন বড্ড ছোট। ফুপু আমাকে কত স্নেহ করতেন। আপনাদের বাড়িতে এসেই আমার ফুপু মরে গেছে। না গো বাবা, তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। আমার ঘরে এসে তার কোনোদিন অযত্ন হয়নি। আর যা হয়েছে তার পথ চলা ওটুকুনি ছিল। আর এজন্য তুমি বিথিকে কষ্ট দিও না। মেয়েটার কি দোষ বলো তো? আর সুরুজের মতো ভালো ছেলে তুমি আশেপাশের কয়েক গ্রাম ঘুরলেও পাবে না। আমি এটা হলফ করে বলতে পারবো। সে যাই বলুন আপনি, আমি এক ভুলের জের আর কখনো টানবো না। আমার ওই মা মরা মেয়েটা ছাড়া আর কেউ নেই। তুমি না চাইলে তো আর কিছুই হবে না। তবে এই গাছের নিচে দাঁড়িয়ে একটা কথা বলি বাবা, কোনো বাবাই তার সন্তানের খারাপ কখনো চায় না। তোমার মেয়ে কিসে খুশি হবে সেটা একটু ভেবে দেখো, কেমন? আমার মেয়ের মাথাটা আপনারাই কৌশল করে খারাপ করেছেন। আমার মাথা ঠিকই আছে বাবা। তোমার মনে একটা জেদ তুমি এতকাল পুষে রেখেছো। তোমার এই ভুল ধারণার জন্যে যদি তোমার মেয়েও হারিয়ে যায় তখন তুমি নিজেকে সামলাতে পারবে বাবা। আমি তোমার কথার ওপর কোনো দিন কথা বলবো না, কিন্তু আমি খারাপ থাকলে তুমি কি খুশি হবে? তোমার খারাপ লাগবে না? তুমি এই বৃদ্ধ মানুষটিকে খালি হাতে ফিরিয়ে দেবে? বেশ, আগামী শুক্রবার আমার বাড়িতে আপনারা আসবেন। বিথি আর সুরুজের 4 হাত সেদিনই এক করে দেব। বাহ বাহ, এ তো বেশ ভালো কথা। আমরা অবশ্যই আসব, অবশ্যই আসব। তোর নিচে কত কত কথা হয়, তোর কাছে কত কি জমা থাকে। তুই যেন কালের সাক্ষী। সুরুজ, এই সুরুজ, কি হয়েছে তোর? সুরুজ, আরে এই সুরুজ, কি হয়েছে তোর? হঠাৎ করে বুকে ব্যথা বলে চিৎকার শুরু করলো। সবাই মিলে ওকে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলাম। কবিরাজ জানালো ও আর নেই, ও মারা গেছে। হায় হায় রে, আমার বংশের একমাত্র প্রদীপ নিভে গেল। হায় হায়, আমার যে সব শেষ হয়ে গেল। আমার যে আপন বলে কেউ থাকলো না। আমার যে আপন বলে আর কেউ থাকলো না। অমন করে কাঁদবেন না ফুপা, আমরা বরং ওকে নিয়ে যাই। ওকে তো দাফন করতে হবে, তাই না? এই নাও নাও, ওকে নিয়ে চলো, নিয়ে চলো ওকে। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি আমার গামছাটা দাও। যেই ঝড় শুরু হয়েছে তাতে মনে হয় আমার ফসল আর নেই গিন্নি। তুমি এই ঝড়ের মধ্যে বাইরে যাবে? পাগল হয়েছো নাকি তুমি? কোনো কিছু তো আর করার নেই, আমাকে যেতেই হবে, নইলে যে আবার ফসলগুলো নষ্ট হবে। ফসল নষ্ট হয় হোক, তোমার এই ঝড়ের ভেতর বাইরে যাওয়া একদম ঠিক হবে না। পরে আরো বিপদ হয়ে যাবে। আর কোনো বিপদ হবে না, ফসলগুলো দেখতেই হবে। তুমি তাড়াতাড়ি আমাকে গামছাটা দাও। আমি ঝড়ের রাতে তোমাকে কোনোভাবেই বাইরে বের হতে দেব না। জেদ করো না গিন্নি, আমাকে যেতেই হবে। বুঝতে পারছো না কেন? এখানে বুঝতে না পারার কি হলো? তুমি এখন বাইরে যেতে পারবে না মানে পারবে না। তোমার কি ফসলের কোনো চিন্তা নেই? ফসল যদি নষ্ট হয় তাহলে সারা বছর আমরা কি খাবো বলো? সারা বছর কিছু না কিছু একটা উপায় বের করতে পারবো, কিন্তু তোমার যদি কোনো বিপদ হয় তাহলে তাহলে তখন কি হবে? আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। তুমি শুধু ফসলের চিন্তা করো। ফসলের চিন্তা করে আমার লাভ নেই।
তুমি আমার কথা শোনো তো, এই ঝড় বৃষ্টির রাতে তুমি বাইরে যেও না। না না গিন্নি, তোমার কথা শুনে আমার লাভ নেই। আমাকে আমার ফসল দেখতে যেতেই হবে। তুমি আমাকে বাধা দিও না। এত জেদ করছো কেন তুমি? তুমি আমার কোনো কথাই শোনো না। তোমার সব কথা আমি শুনবো, কিন্তু এখন আমাকে বাধা দিও না। কি হলো দেবেন, তুই এত রাতে জমিতে কি করছিস? দেখতেই তো পাচ্ছ দাদা, যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে জমিতে না এসে আর পারলাম না। তা তুই ঠিক বলেছিস, বৃষ্টির সাথে আবার শিলাবৃষ্টিও শুরু হয়েছে। এখন এই ফসল নিয়ে যে কি করি। আমারও তো এই একই চিন্তা, ফসলগুলো নষ্ট হয়ে গেলে সারা বছর কি খাবো। আমার তো কিছুই মাথায় ঢুকছে না রে। এখন তবুও একটু ছোট ছোট শিলা পড়ছে, বড় শিলা পড়লে ফসলগুলো আর বাঁচবে না রে, আর বাঁচবে না। বড় শিলা পড়লে এই ফসলগুলোকে বাঁচানোর আর উপায় থাকবে না গো দাদা। আমিও তো সেটাই বলছি, কি একটা ঝামেলা শুরু হলো বল দেখি। ফসলগুলো বেড়ে উঠতে পারলো না, এর মধ্যেই এই ঝামেলা। দেখি কি করা যায়। চিন্তা করে তো আর লাভ হবে না, কোনো একটা উপায় বের করতেই হবে। এই শিলাবৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় আমার জানা নেই। আমার মনে হয় কোনোভাবেই বাঁচাতে পারবো না এই ফসলগুলোকে। এভাবে হাল ছেড়ে দিলে তো চলবে না, কিছু না কিছু একটা তো করতেই হবে। আমার ফসলগুলো এখনো খুব ছোট, এই অবস্থায় এই ছোট শিলাবৃষ্টিতেও আমার ফসলগুলো একদম কাবু হয়ে গেছে। যা হবে সেটা পরে দেখা যাবে। এখন চল চল, বাড়িতে ফিরে চল। বাড়িতে গিয়ে তো ফসলের জন্য মন টিকবে না গো দাদা। ঝড়ের প্রকোপ বেড়েই চলেছে, এই অবস্থায় এখানে থাকা মোটেও ঠিক হবে না। বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু আর কোনো কিন্তু নয়। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে চল, ঝড় বেড়ে গেল বলে। চল। ঠিক আছে দাদা, তাই চলো। হে কি, এই তো ভিজে একদম জবজবে হয়ে গেছো। কত করে বললাম বাইরে যেও না, বাইরে যেও না, আমার কোনো কথাই তো শুনলে না। আহ গিন্নি, ব্যস্ত হইও না তো। একটু ভিজেছি, এতে আর কিছু হবে না। কি হবে এতে বলো? আচ্ছা তুমি বসো, আমি তোমার জামা কাপড় নিয়ে আসছি। কি হলোটা কি? জামা কাপড়গুলো বদলে নাও, এত কি ভাবছো? কি আর ভাববো, ভাবছি ফসলগুলোর কথা। এই ছোট শিলাবৃষ্টিতেও ফসলগুলো একদম কাবু হয়ে গেছে। ফসলগুলো কি আর বাঁচাতে পারবে না? মনে তো হচ্ছে আর পারবো না। একটু বড় শিলাবৃষ্টি হলে ফসলগুলো জমিতে আমি আর খুঁজে পাবো না গো। তাহলে তাহলে এখন উপায়? উপায় তো খুঁজে বের করতে পারছি না। উপায় খুঁজে বের করতে পারলে ফসলগুলোকে বাঁচাতে পারতাম। কি একটা অবস্থা হলো বলো তো, বিপদের ওপর বিপদ। ফসলগুলো নষ্ট হলে সারা বছর না খেয়ে থাকতে হবে। চিন্তা করো না গিন্নি, একটা না একটা উপায় ঠিকই বের করব। আমি চিন্তা করছি নাকি তুমি চিন্তা করছো? চিন্তা করে নিজের অবস্থা কি করেছো দেখো তো। কি করব গিন্নি, এত কষ্ট করে ফসলগুলো ফলিয়েছি, এখন চাষের ফসলগুলো নষ্ট হয়ে গেলে কি যে হবে আমাদের। দেখো কোনো উপায় খুঁজে বার করতে পারো কিনা। দেবেনের ফসলের কি খবর? দেবেনেরও ওই একই অবস্থা। একটু আগেই জমিতে গিয়ে দেবেনের সাথে আমার দেখা হয়েছে। আহারে বেচারা, আমাদের থেকে ওদের অবস্থা আরো বেশি খারাপ। কি করব, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। থাক, চিন্তা করে আর লাভ নেই। জামা কাপড়গুলো বদলে ঘুমিয়ে পড়ো। এত চিন্তার রাতে আমার ঘুম আসবে মনে করেছো তুমি? যা চিন্তা করার তা কালকে করা যাবে,
এখন আর চিন্তা করে লাভ নেই। যাও তো যাও, যেটা বলছি সেটা করো কি। কি হে সিধু, কোথায় যাচ্ছ? তোমাকে এত মন মরা দেখাচ্ছে কেন? ওই তো জমিটা একটু দেখতে যাচ্ছি বাবু। জমি দেখতে যাচ্ছ? তোমার জমির ফসল ঠিকঠাক আছে তো? কিভাবে ঠিক থাকবে বলুন বাবু? গত রাতে যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে ফসল টিকতে পারে বলুন? ফসল কি সব নষ্ট হয়ে গেছে নাকি এখনো কিছু বাকি আছে? গত রাতে তো দেখলাম একটু বাকি আছে, তবে এখন কি রকম আছে সেটা বলতে পারছি না। এই যে ফসল নিয়ে কি একটা বিপদে পড়েছ বলো তো তুমি? আমিও তো সেটাই বলছি, ঝড় বৃষ্টি হওয়ার আর সময় পেল না, আমার চাষের ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করতে পারো, ফসলগুলো সব তুলে ফেলো, তাহলে আর ঝড় বৃষ্টিতে ফসলগুলো নষ্ট হবে না। এটা আপনি কি কথা বলছেন বাবু? ফসল তো এখন তোলার সময় হয়নি, এখন যদি আমি তুলতে চাই তাহলে তো আমার আরো লোকসান হবে। তাহলে আর কি করবে? এভাবেই চলতে হবে। প্রার্থনা করো যেন আরো শিলাবৃষ্টি না হয়। প্রার্থনা তো দিনরাত করেই যাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এখন যদি বড় শিলাবৃষ্টি হয় তাহলে আমার ফসল একদম শেষ হয়ে যাবে বাবু। কি আর বলবো বলো, শিলাবৃষ্টির জন্য গ্রামের সবাই বিপদে আছে। এখন তো আর কিছুই করার নেই বাবু, শিলাবৃষ্টির হাত থেকে বাঁচার কোনো উপায় খুঁজে বের করতে পারিনি এখনো। তাহলে আর কি, বসে বসে ফসল নষ্ট হওয়া দেখতে হবে। যাই হোক, তোমার ফসলের কি অবস্থা সেটা আমাকে জানাতে ভুলবে না কিন্তু, কেমন? ঠিক আছে বাবু, আমি আপনাকে জানিয়ে দেব। এখন তাহলে আমি আসি, গিয়ে দেখি ফসলের কি অবস্থা। আচ্ছা আচ্ছা, যাও 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 যাও। বুড়িমা, আমরা তোমার কাছে এসেছি সাহায্য চাইতে, দয়া করে তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না বুড়িমা। হয়েছেটা কি সেটা বলবি তো আগে। আগে এভাবে অনুরোধ করছিস কেন? অনুরোধ করছি কারণ তুমি যেন আমাদেরকে না বলতে না পারো। আরে পাগলি মেয়ে, আমি আবার না বলবো কেন? যদি আমি তোদের সাহায্য করতে পারি তবে তো তা করবই। বুড়িমা, তুমি তো জানো যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে ফসল একেবারে কাবু হয়ে গেছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, দিনভর শুধু শিলাবৃষ্টি হচ্ছে। এই শিলাবৃষ্টিতে আমার ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি কি করব বুড়িমা, কি করব এখন আমি? এটা তো এক বিশাল সমস্যা। হ্যাঁ গো বুড়িমা, গ্রামের সবাই এই বিপদে অতিষ্ঠ হয়ে গেছে। এখন তুমি আমাদের একটা উপায় বের করে দাও গো বুড়িমা, একটা উপায় বের করে দাও। আমি এই ব্যাপার নিয়ে কি উপায় করতে পারি বলতো? তুমি একদম চিন্তা করবে না, তুমি আমাদের থেকে সব দিক থেকেই ভালো, তাই এই ব্যাপারে তোমার অনেক জ্ঞান। আরে না না, তেমন কিছু নয়, তোরাও যেমন আমিও তেমন। হয়েছে হয়েছে, এখন আর ন্যাকামো করতে হবে না। তুমি আমাদেরকে বলো তো কি উপায় বের করলে? আমাকে তো তোরা ভাবতেই দিলি না, আমি কি উপায় বের করতে পারি বলতো? আচ্ছা আচ্ছা, ব্যস্ত হইও না, তুমি ভাবো তারপর আমাদেরকে বলো। ঠিক আছে, শোন, আমার কাছে একটা ভালো উপায় আছে। তাহলে আর দেরি কেন, বলো বলো। প্রধান সমস্যা হচ্ছে শিলাবৃষ্টি। ফসলকে শিলাবৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য ফসলের ওপর কিছু বিছিয়ে দিতে পারিস। কিন্তু কি বিছিয়ে দেওয়া যায়? যদি পারিস খড়কুটো বিছিয়ে দে, তাহলে শিলাবৃষ্টি আর ফসলের ক্ষতি করতে পারবে না।
খড়কোটা পাবো কোথায়? এত চিন্তা করছিস কেন? আমি তো আছি। আমার জমি থেকে খড়কুটো নিয়ে তোদের ফসলে দিতে পারবি। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আজ তাহলে আসি। আবার আকাশে মেঘ করলো। গিন্নি গো, আজকে বোধহয় আমার সব ফসল শেষ হয়ে যাবে গো, সব ফসল শেষ হয়ে যাবে। এইভাবে কান্নাকাটি করে কোনো লাভ আছে বলো? যা হবার তা তো হবেই। তুমি সব সময় এমন করে কথা বলো কেন? ফসল কি আমার একার নাকি? এই ফসল তো তোমারও। আমি পুরোটাই বুঝতে পারছি, কিন্তু আমাদের হাতে কোনো উপায় নেই। তাহলে কি এবার ফসল বাঁচানোর আশায় একেবারেই ছেড়ে দেব? এ কি দাদা, তুমি এমন করছো কেন? কি হয়েছে? কি হয়েছে তা তুই জানিস না? এখন আমাদের কি হবে? আমার সব ফসল নষ্ট হয়ে যাবে। ও এই ব্যাপার, এজন্য তুমি কান্নাকাটি করছো? কেন, তোর ফসল নিয়ে কোনো চিন্তা হচ্ছে না? আকাশে কি মেঘ করেছে দেখেছিস? আমার কেন চিন্তা হবে? আমি তো শিলাবৃষ্টি থেকে বাঁচার উপায় পেয়ে গেছি। কি বলছিস তুই? কিভাবে কি করবি? শোনো দাদা, ব্যাপার হচ্ছে ফসলকে শিলাবৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে, তাই তো? একদমই তাই। তাহলে ওই ফসলের ওপরে এমন কিছু বিছিয়ে দিতে পারো যেন শিলাবৃষ্টি ফসল অবধি পৌঁছাতে না পারে। বুদ্ধিটা তো মন্দ নয় রে, তবে কি বিছিয়ে দিতে পারি বলতো? এত বড় জমিতে কি বিছিয়ে রাখা যায় বল? কেন, খড়কুটো বিছিয়ে রাখবে। খড়কুটো বিছিয়ে রাখলে শিলাবৃষ্টি ফসলের ধারের কাছেও যেতে পারবে না। তোকে অনেক অনেক ধন্যবাদ রে, তুই আমার অনেক বড় উপকার করলি, অনেক বড় উপকার করলি। আরে দাদা, তুমি তো আমার বড় দাদা, তোমার উপকার করব না তো কার উপকার করব বলো? আচ্ছা, আমি দেখছি খড়কুটোর ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা দাদা, তাহলে আমি যাচ্ছি। কি ব্যাপার সিধু, তোমরা দুজনে আমার বাড়িতে? বাবু, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না বাবু। সাহায্য চাইতে এসেছো আমার কাছে? আমি আবার কি সাহায্য করতে পারি তোমাকে? আগেই বলে রাখি বাবু, আমি কোনো টাকা পয়সা কিন্তু দিতে পারবো না। না না বাবু, আমি টাকা পয়সার জন্য আসিনি বাবু। তাহলে কিসের জন্য এসেছো? আর কোন ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি বলো? বাবু, আপনাকে তো শিলাবৃষ্টির সমস্যার কথা আমি জানিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা তো জানিয়েছিলে। এই শিলাবৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা উপায় আমরা বের করেছি। তাই নাকি? এটা তো খুব ভালো ব্যাপার। তা বলো বলো, কি উপায় বের করলে? উপায়টা হলো, আমরা যদি ফসলের ওপরে খড়কুটো বিছিয়ে দিতে পারি, তাহলে শিলাবৃষ্টি ফসলের কোনো ক্ষতি করতে পারবে না। এটা ভালো বলেছ। তাহলে এখন আমি তোমাদেরকে কি সাহায্য করতে পারি? বাবু, আপনি যদি দয়া করে কিছু খড়কুটো দেন, তাহলে আমাদের অনেক বড় উপকার হয় বাবু। আমি খড়কুটো দেব কিভাবে? আমি খড়কুটো কোথায় পাবো? আপনি দয়া করে এমন করবেন না বাবু, আমরা জানি আপনার অনেক খড়কুটো আছে। আমার খড়কুটো থাকলেই যে তোমাদের দিতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তা তো ঠিক, আমরা তো আপনার কাছে অনুরোধ করছি। না 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 না, আমি কোনো খড়কুটো দিতে পারবো না। অযথা আমি আমার খড়কুটো নষ্ট করব কেন? আপনার কোনো খড়কুটো নষ্ট হবে না,
আমি আবার ফেরত দিয়ে যাব। না 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 না, আমি দিতে পারবো না। অন্য কোথাও দেখো। এখন যাও তো, যাও এখান থেকে। কি রে সিধু, তোদের এত মন খারাপ কেন? কি হয়েছে? আর বলো না বুড়িমা, আমাদের ফসল মনে হয় আমরা আর বাঁচাতে পারলাম না। কেন রে, আবার কি হলো তোদের? বৃষ্টির কারণে আমার সমস্ত ফসল নষ্ট হওয়ার পথে। এখন আমি কি করব বুড়িমা, কি করব এখন? আরে, আমি তো দেবেনকে সকলকেই বললাম ফসলের ওপর খড়কুটো ছিটিয়ে দিতে। তুইও সেটাই করতে পারিস। দেবেন দেবেন সেটা আমাকে জানিয়েছে, কিন্তু আমার সমস্যা হলো খড়কুটো নিয়ে। দেবাশিস বাবুর কাছে গেলাম, তিনি আমাকে সাহায্য করলেন না। আরে, বদমাসের কাছে যাবি কি করতে? বদমাসটা কখনো কাউকে সাহায্য করেছে? কি করব বলো? আমরা তো তাকে ছাড়া আর কোনো ভরসাই করতে পারি না। সাহায্য করার মতো আর কে আছে? আরে, দেবাশিস বাবু যদি সাহায্য করতে না পারে তবে আমি তো আছি। কিন্তু বুড়িমা, তুমি কি করবে? তুমি তো আমাদের বুদ্ধিটা দিয়েছো। বুদ্ধি যখন দিয়েছি, তাহলে বুদ্ধি অনুযায়ী আমি কাজ করব। মানে কি বলতে চাচ্ছ তুমি বুড়িমা? কি আবার, এই যে আমার এত জমি পড়ে রয়েছে, জমির মধ্যে খড়কুটোর অভাব নেই। তোরা সেইগুলো নিয়ে নিজেদের জমিতে বিছিয়ে দিতে পারিস না? তাহলে তুমি বলছো তোমার জমি থেকে খড়কুটো নিতে? তা নয় তো কি, নিবি তো একটু খড়কুটো, তাতে এমন কি হবে? তুমি যে আমাদের কত বড় উপকার করলে বুড়িমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা। এত ধন্যবাদ দিতে হবে না, যা তাড়াতাড়ি করে কাজ কর। আকাশে মেঘ করেছে তো। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, এক্ষুনি যাচ্ছি। আর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, নির্বিকারে আমাকে জানাবি, আমি সাহায্য করব। ঠিক আছে বুড়িমা, তাই হবে। আরে দাদা, তুমিও এসেছো? দেখো কাণ্ড, তখন আমি তোমার খড়কুটোর কথা বললাম না, কিন্তু খড়কুটোর সন্ধান তো আমি দিতে পারলাম না। আরে কোনো সমস্যা নেই, বুড়ি মাত্রই আমাকে বলল এইখান থেকে খড়কুটো নিতে। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি করো। দেখেছো আকাশের অবস্থা তেমন কিন্তু ভালো নয়। হ্যাঁ রে, আজকে যদি বৃষ্টি হয় তাহলে একদম বড় শিলাবৃষ্টি হবে রে। আমাদের একটু দেরি হয়ে গেল। আমরা আবার গিয়েছিলাম দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবুর কাছে গেলে কি করতে? ওই দেবাশিস বাবু গ্রামের একজন মানুষকেও সাহায্য করে না। এখন সেসব কথা বাদ দাও। দেবাশিস বাবু যে এমন করবে তা তো আগে থেকেই জানতাম। তাহলে জেনে শুনে কেন গেলে দেবাশিস বাবুর কাছে? কি আর করব বলো, একটা চেষ্টা তো করতেই হবে। দেবাশিস বাবু ছাড়া এই গ্রামে সাহায্য করার মতো আর কে আছে বলো? তাও তুমি একটা সত্য কথাই বলেছ। এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি খড়কুটোগুলো তুলে আবার জমিতে বিছিয়ে দিতে হবে। কি জানি দাদা, এতে কাজ হবে কিনা। এতে যদি কাজ না হয় তাহলে আজকেই সব ফসল শেষ হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এত চিন্তা না করে কাজ কর, যা হবার তা তো হবেই। কিন্তু চিন্তায় যে ঘুম হয় না দাদা। এই খড়কুটোগুলো শিলাবৃষ্টিতে আটকিয়ে রাখতে পারবে তো? বুড়িমা যখন বলেছে তখন অবশ্যই পারবে। আমাদের থেকে বুড়িমায়ের অনেক বেশি জ্ঞান। এটা তুমি ঠিক কথাই বলেছো বৌদি, আমি সবসময় এই কথাটাই বলি। তাহলে আর কি, কাজ করা শুরু করে দেই, কি বলো? তুই কাজ করা শুরু করতে করতে আমার কাজ প্রায় শেষ হয়ে গেল। আমি খড়কুটো নিয়ে চললাম রে। আরে দাদা, দাঁড়াও দাঁড়াও, আমাকেও নিয়ে যাও। এই ঝড় বৃষ্টির দিনে আমাকে একা ফেলে যেও না।
আয় আয় আয়, আমরা তো আছি, আয়। দেখো দাদা, দেখো, শিলাবৃষ্টি পড়ছে কিন্তু আমাদের ফসলের কিছুই হচ্ছে না। চিন্তামুক্ত হলাম রে, এবার শিলাবৃষ্টিতে আর কোনো ক্ষতি হবে না আমাদের ফসলের। যে ভয় আমি পেয়েছিলাম দাদা, ভেবেছিলাম এবার ফসল একটাও থাকবে না। থাকতো কি করে রে? যদি বড় বড় শিলা পড়ে তাহলে ফসলের কি কিছু বেঁচে থাকে নাকি? আর চিন্তা নেই, এখন শিলাবৃষ্টি আসলেই এরকম ভাবে খড় বিছিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর এই একটা উপায়ে আমরা আমাদের ফসল বাঁচাতে পারবো। বুড়িমাকে শত শত কোটি প্রণাম আমার। বুড়িমা না থাকলে আমাদের যে কি হতো। সারাটা বছর আমাদের না খেয়ে কাটাতে হতো রে। আমার যে কি খুশি লাগছে দাদা, ইচ্ছে করছে এই ঝড় বৃষ্টির রাতেই এখানে নাচ শুরু করে দেই, তা থই থই থই। এত নাচানাচি করিস না রে, ঝড় বৃষ্টির প্রকোপ বেড়েই চলেছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। হ্যাঁ গো, তাড়াতাড়ি বাড়ি চলো না, না হলে আবার অসুস্থ হয়ে যাবে। তোমার ওই সব সময় অসুস্থ হওয়ার চিন্তা ভাবনা, আজকে একদিন ভিজলে কিছুই হবে না, তবুও বাড়ি ফিরে চলো সবাই। হ্যাঁ হ্যাঁ দাদা, তাড়াতাড়ি চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর কি লাভ, এখন গিয়ে শান্তির একটা ঘুম দেব। কতদিন পর যে একটু শান্তি পাচ্ছি, ঝড় বৃষ্টির কারণে ঘুমাতেও পারি না। চলো চলো, সবাই বাড়ি ফিরে চলো।